নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। বিএনপি নেতাদের অভিযোগ, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি। আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু আগামীকাল, জানিয়েছেন শিল্প উপদেষ্টা। সৌভাগ্য রজনী পবিত্র লাইলাতুল বরাত আজ, ইবাদত বন্দেগীতে পালনের ব্যাপক প্রস্তুতি। অস্থিতিশীল হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উৎপাদনকারী কোম্পানি আর ডিলারদের বিরুদ্ধে। পহেলা ফাল্গুনে রাজধানী জুড়ে বাসন্তী সাজ, বই মেলায় উৎসব মুখর মানুষের ঢল। বিক্রি বাড়ায় খুশি প্রকাশক আর বিক্রেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। নির্বাচন নিয়ে টালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারকে বিভ্রান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে। যারা নির্বাচন ব্যাহত এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার হরণের চেষ্টা করছে বলেও অভিযোগ তার। সরকারের মধ্যে থাকা কিছু লোক সিন্ডিকেটকে আশকারা দিচ্ছে বলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন কর্মসূচি শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে এর উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, দলের মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা নিজের স্বার্থের বাইরে অন্য কিছু ভাবে না। সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িতদের সদস্যপদ যেন নবায়ন না হয় সেদিকে নজর রাখার পরামর্শ তার। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন। এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের নির্বাচন দিন। আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন। পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করতে হবে। 3 মাসের মধ্যে তড়িঘড়ি করে নির্বাচন আপনারা বিচার করবেন, পারলে করেন। 3 মাসের মধ্যে বিচার করেন, অবিচার নয়। রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ছে অভিযোগ করে তিনি বলেন, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করেনি। ডেভিল ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে। আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন 2-1টি রাজনৈতিক দল, 2-1জন রাজনৈতিক ব্যক্তি, ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন। বিশেষ একটি রাজনৈতিক দল যারা বারবার আমাদেরকে দোষারোপ করে, আসলে নিজের দোষ ঢাকতে গিয়ে ওই বিএনপির মতো দোষারোপ করতেছে। সকালে আদাবরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। সব কিছু ভুলে এখন আমাদেরকে নির্বাচনের কাজে নেমে যেতে হবে। ভোটগুলো হইল কিনা ঠিক করতে হবে, ভোট সেন্টারগুলোকে ঠিক করতে হবে, আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, আর জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অবিলম্বে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে 2 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দুবাই এয়ারপোর্টে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহল আল ফালাসি। 2 দিনের সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেওয়ার পাশাপাশি
সাইডলাইন বৈঠকে আমিরাতের স্বাস্থ্য বাণিজ্য মন্ত্রী সহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। এ সময় সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, চট্টগ্রাম বন্দর সহ শিক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী আমিরাতের বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সস্তা শ্রম ব্যবহার করে আমিরাতের জন্য হালাল পণ্য উৎপাদনের একটি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান ইলন মাস্কের ফোনালাপ হয়েছে। ভিডিও আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের মধ্যে ফোনে কথা হয়েছে। কথোপকথনে অধ্যাপক ইউনূস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগ, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ এবং পিছিয়ে থাকা নারী, প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন। কম খরচে কিভাবে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষমতায়ন অনুন্নত অঞ্চলে এবং এর লাখ লাখ ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানান, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামের নারী এবং যুবকদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করার পথ প্রদর্শক হতে পারে। জবাবে ইলন মাস্ক দারিদ্র্য বিমোচনে এবং বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। বাংলাদেশ সফরে ডক্টর ইউনূসের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছেন ইলন মাস্ক। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে আগামীকাল। নতুন ব্যবস্থায় দেশে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 90-এর ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, 90 এবং 24-এ স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক ডাকসু নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আমরা চাই আন্দোলনকারী সমমনা সকল দল যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধ হবে। আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী বিগত দিনে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, খুনিদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জনগণের দাবি। জানান, 24-এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে তার দল আপোষহীন থাকবে। বিকেলে নরসিংদীর শাটিরপাড়া মাঠে এক জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী জেলা জামায়াতের আয়োজনে এই জনসভায় আগামীর দেশ গড়তে জামায়াতের ওপর সাধারণ মানুষকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আগামীতে সাম্য এবং সুন্দর বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। দলটির আমির আরও বলেন, আওয়ামী লীগ যে হিমালয় পরিমাণ অপরাধ করেছে, সুষ্ঠু বিচার হলে তারা হিমালয়ের নিচেই চাপা পড়ে যাবে। ফ্যাসিবাদ বিদায় নিলেও জামায়াতে ইসলামী নিবন্ধন ফেরত পেতে আদালতের লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই। আপনারা বুকে এই জায়গাটা করে দিতে পারবেন? যদি সেই জায়গাটা করে দিতে পারেন, আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমাদের সকল আল্লাহর দেওয়া সকল শক্তির বিনিময়ে আমরা আপনাদের কল্পের স্বপ্নের সেই মানবিক বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ।
গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এই দুই বিষয়ে ফয়সালা হতেই হবে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, সংসদ নির্বাচনের বদলে গণপরিষদ নির্বাচনের পথে হাঁটা উচিত। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় তিনি মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, মুজিববাদী সংবিধান বাতিল করে তা নতুন করে সাজাতে হবে, তা না হলে স্বৈরতান্ত্রিক ভিত্তি উপড়ে ফেলা যাবে না। জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে শেখ হাসিনার অত্যাচার বর্বরতা স্পষ্ট হয়েছে। দেশকে নিয়ে বিভিন্ন জায়গায় এখনো ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বলেন, এর একমাত্র সমাধান আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিত করা। জানান, ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটি যে দল গঠন করেছে তা হবে মধ্যম পন্থার। ঐকমত্য কমিশনের বৈঠকের সুযোগকে কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরাহাভাবে সমাধান না করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলো শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই। আহ্বান জানাবো আজকে থেকেই যে আপনারা আমাদের সামনে যে সুযোগ এসেছে বর্তমান সময়ে, সেই সুযোগটা জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধতার জায়গা থেকে কাজে লাগান এবং আওয়ামী লীগকে বিচারিক জায়গায় নিয়ে আসুন এবং নির্বাচন পার্লামেন্টারি ইলেকশনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে যেতে পারি সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি। আজ পবিত্র শবে বরাত, লাইলাতুল বারাত হিসেবে পরিচিত এই রাত আল্লাহর ক্ষমা লাভের প্রত্যাশায় রাতভর নফল নামাজ আর ইবাদত বন্দেগীতে পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে বরাত নিয়ে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে বলে জানিয়েছেন ইসলামিক স্কলাররা। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসাবে পালন করে থাকেন। পবিত্র কোরআনের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুল মুবারক বা বরকতময় রাত। সন্ধ্যার পর থেকে নফল নামাজ আর রাতভর ইবাদত বন্দিগিতে পার করার পাশাপাশি অনেকেই এদিন রোজা রাখেন। মসজিদে মসজিদে নামাজ আদায় ও দোয়ার আয়োজন করা হয়। মৃত স্বজনদের জন্য দোয়াও করে থাকেন। হাদিস অনুযায়ী এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন আর অনুগ্রহকারীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। ইসলামিক চিন্তাবিদদের মতে এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয়, তাদের রিজিক বরাদ্দ হয়। কোনো বান্দা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা এই রাতে তাদের ক্ষমা করে দেন। শবে বরাত নিতান্তই নফল ইবাদত উল্লেখ করে ইসলামিক চিন্তাবিদরা বলেন, আল্লাহ অহংকারী আর শিরককারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তবে শবে বরাত নিয়ে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা রয়েছে বলেও জানান তারা। সকল রাতের শেষ ভাগে দুনিয়ার আকাশে এসে ঘোষণা দেন যে কে ক্ষমা চাও আমি ক্ষমা করব, কার রিজিক দরকার আমি রিজিক দেব। সকল রাতে, এই সকল রাতের মাঝে তো শবে বরাত কেন, সকল রাত এর মধ্যে শামিল। আমাদের হৃদয়ের মধ্যে অনেক ধরনের কালো জিনিস আছে, পচা জিনিস আছে, সেগুলোকে দূর করতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো আমাদের যদি কোনো ভেতরে শিরক থেকে থাকে তাহলে শিরক মুক্ত জীবনযাপন করতে হবে। দ্বিতীয়ত, আমার ভেতরে যদি কোনো ধরনের বিদ্বেষ, হিংসা ইত্যাদি থেকে থাকে সেগুলো বিদূরিত করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আসলে লাইলাতুন নিসফি মিন শাবানের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা অর্জন করতে পারি। শবে বরাতের ফজিলত থাকলেও এটি নিতান্তই নফল ইবাদত, কোনোভাবেই একে ফরজের কাছে নেওয়া যাবে না ইসলামিক চিন্তাবিদরা মনে করেন। এই রাতের সকল ইবাদত কিন্তু নফল, কোরআন পড়ি, নফল ইবাদত করি, পরের দিন রোজা রাখি, এটাও হাদিসে আছে। পরের দিন নিসফে শাবানের পরের দিন রোজা রেখেছেন আল্লাহ রসুল নিজে রাখতে বলেছেন। এই নফল জিনিস এটা উৎসাহিত করা যাবে, কিন্তু সারা রাত জেগে ইবাদত করব, ফজরের সালাত বাদ দেব, এটা আবার ফরজ বাদ দিয়ে কিন্তু কবিরা গুনাহ। আমরা দেখি যে দল বেঁধে কবরস্থানে যাওয়া, এত রাকাত নামাজ পড়া এবং সন্ধ্যাবেলায় গোসল করে মসজিদে চলে আসা, সারা রাত ইবাদত বন্দিগির নামে আমরা অনেক কিছু করি। এরপরে দেখা যায় ফজরের নামাজ আমাদের কাজা হয়ে যায়, ছুটে যায়, এবং অনেকে আমরা ফজর পড়ি না, জোহর পড়ি না। আমরা ভাবি কি যে এই রাতে আমার ভাগ্য নির্ধারণ হয়েছে, সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে আমি ভাগ্য ঠিক করে নিয়েছি, আগামী 1 বছর আমি যা খুশি তাই করব, আবার ভাগ্য ঠিক করে নেব। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। অস্থিতিশীল হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার।
সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকটের অজুহাত বিক্রেতাদের। রোজাকে সামনে রেখে দাম বাড়ানোর আভাস দিচ্ছেন তারা। শবে বরাত উপলক্ষে দাম বেড়েছে গরুর মাংস আর মুরগির, কিছুটা কমেছে মাছের দাম, চড়েছে লেবু এবং শসার দাম। অন্যান্য সবজির দামও কিছুটা বেড়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গেল কয়েক সপ্তাহ ধরেই বেশ অরাজকতা চলছে ভোজ্য তেলের বাজারে। চাহিদার তুলনায় সরবরাহ কম ও তেলের সাথে অন্য পণ্য গছিয়ে দেওয়ার অভিযোগ বিক্রেতাদের। এবার সেই সংকট আরও প্রকট হয়েছে। রমজানকে সামনে রেখে কোম্পানি ও ডিলারদের এমন কারসাজি রুখে দিতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন ক্রেতারা। আর 15 দিন বাকি আছে রমজানের, ওই ক্ষেত্রে কোম্পানিগুলো তেল দিচ্ছে না, মানে সংকট দিচ্ছে। এটা কি কারণে সেটা আমরা বলতে পারি না। আমার দৈনিক তেল লাগবে 50-60 কারণ, আমাকে অনলি তেলের 3 কারণ 4 কারণ তেল দেয়। তেল না থাকা এটা একটা কারসাজি আমি মনে করি। আর এগুলো তো এই ব্যাপারগুলো কারসাজিগুলো দমন করার জন্য আমাদের স্বার্থে যাদের কর্তৃপক্ষের একটু পদক্ষেপ নেওয়া উচিত, না হলে আমাদের খুব কষ্ট হয়। ডিলার কোনো জায়গাতে আম করে মনে করেন 1 সপ্তাহ 15 দিন তেলে দেয় না, 1 কারণ 2 কারণ 5 কারণ করে তেল দিচ্ছে। এটা আসলে কোম্পানির কাছে সবকিছু, কোম্পানি সরবরাহ কমা দিচ্ছে, ডিলার এটাই অজুহাত দিচ্ছে যে কোম্পানি তেল দিতেছে না। শবে বরাত উপলক্ষে গরুর গোশতের বাজারে ক্রেতা সমাগম বেশ, দামও কিছুটা বাড়তি রাখার অভিযোগ ক্রেতাদের। এদিকে আগের দামেই গোশত বিক্রি হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। কমেছে মাছের চাহিদা, তাই দাম কেজিতে 1 থেকে 150 টাকা কমের কথা বলছেন বিক্রেতারা। কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। শবে বরাতের কারণে সবাই গোশতের দিকে চাহিদা, মাছের দিকে চাহিদা কম, এই জন্য মাছের দাম মোটামুটি সব মাছের দাম কম আছে। মাছের দামটা নিয়ন্ত্রণ হিসাব, মানে বাজার হিসাব বর্তমানে একটু নিয়ন্ত্রণের বাইরে বেশি। ইলিশ মাছের কেজি কত টাকা, মনে করেন গরিবের মাছ খাওয়া খুব কষ্টকর। আমরা 750 টাকা বিক্রি করছি, আমরা বাড়াচ্ছি, ওই যে রেট আগে ছিল আমরা ওই রেটেই বিক্রি করছি। 750 টাকা চলছিল, 700 টাকাও কিনছি, এখন শুনতেছি 780 টাকা করে। সবার অনুযায়ী দাম অবশ্যই বেশি পাচ্ছে। কাঁচা বাজারে বেড়েছে লেবু ও শসার দাম। লেবু হালিতে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, শসা পাওয়া যাচ্ছে 50 টাকা কেজিতে। কিছুটা বেড়েছে অন্যান্য সবজির দামও। টমেটোর দাম ঠিক আছে, খালি শসার দাম একটু বাড়ছে। শসা ছিল 30 টাকা, এখন 40-50 টাকা হয়েছে। লেবুর দাম খুবই চড়া, মানে আপনার দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গেছে গত সপ্তাহে যেটা দেখছিলাম। আর সবজির দামও একটু চড়া। এই যে 40, ভালোটা 50, এমন আছে 80 টাকা ওয়ালি আছে। ভালোটা ভালো খারাপ আছে, ভালো আছে, বুঝে না। শসা 50। আগের বাড়তি দামেই মিনিকেট চাল প্রকারভেদে 78 থেকে 80 টাকা কেজি এবং 28 জাতের চাল বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বাইতুল মোকাররমে আছেন আমাদের সহকর্মী মুবাশশির আহমেদ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মুবাশশির, শুনতে পাচ্ছেন? মুবাশশির, ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? এই যে মাসে কিন্তু আজকে শবে বরাত, অর্থাৎ শবে 8তম মাস শবে বরাতের যে রাত, সেটি কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে। আপনাকে যদি আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আরবি যে মাস, সেই মাসের যে রাত সেটি কিন্তু সন্ধ্যার পর থেকে শুরু হয় এবং আজকে মাগরিবের নামাজের পর থেকেই কিন্তু সেই শবে বরাতের যে রাত শুরু হয়েছে। আর আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে এখানে মুসল্লির যে আগমন, আমি মাগরিব থেকে পরবর্তী পরিমাণে মানে আমাদের যে ধরনের মুসল্লি হয়, কিন্তু আজকে সেই তুলনায় একটু নতুনভাবে বয়ান শুরু হয়েছে। আমি যদি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু এই শবে বরাতকে কেন্দ্র করে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা যখন দেখেছি যে পবিত্র কোরআন তেলাওয়াত এবং হামদের নাচের মাধ্যমে কিন্তু এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং প্রথমে কিন্তু এই জায়গার যে অনুষ্ঠান তার অনুষ্ঠানে উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি এবং ইসলামিক ফাউন্ডেশন যিনি পরিচালক রয়েছে তিনি কিন্তু বয়ান করেছেন। তো এই মিলে যদি বলি যে এই যে পবিত্র রাত, এই রাতকে কেন্দ্র করে কিন্তু যারা এখানে বয়ান নিচ্ছেন তারা কিন্তু বলেছেন যে এই রাতে আসলে ক্ষমা পাওয়ার যে অর্থাৎ ধর্মপ্রাণ মুসলিম যারা আছে তারা যদি আল্লাহর কাছে যারা ক্ষমা চান তারা কিন্তু ক্ষমা পেয়ে যাবেন। শুধুমাত্র দুই ধরনের ব্যক্তি তারা পাবে না, যারা মুসলিম এবং যারা আসলে নিজের ভিতরে অবস্থান করেন তারা ছাড়া সবাই আজকের এই রাতের জন্য মুক্তি পেয়ে যেতে পারে। তো সব মিলে এই ছিল আমার কাছে আসলে বাইতুল মোকাররমের মসজিদের সামনে থেকে। মুবাশশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পহেলা ফাল্গুন আর দ্বিতীয় শিশু প্রহর শুক্রবারে বইমেলায় যোগ করেছে ভিন্ন মাত্রা। ফাল্গুনী সাজে শিশু থেকে বৃদ্ধ,
বই প্রেমীদের পদচারণে মুখরিত ছিল বইমেলা চত্বর। বইয়ের বিক্রি বাড়ায় বসন্তের আনন্দ ছড়িয়েছে বিক্রেতাদের মধ্যেও। সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। বসন্তের প্রথম সকালে বইমেলার দ্বিতীয় শিশু প্রহরের আয়োজন। খুদে পাঠকদের ভিড় চোখে পড়ার মতো। বইয়ের রাজ্যে ঘুরে ঘুরে পছন্দের বই কেনার পাশাপাশি শিশু মনে আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে গল্পের আসর আর পাপেট শোর আয়োজন। আমার কাছে পান্তা বুড়ির গল্প আছে, গরিলা, একটা বাচ্চার গল্প আছে। ছোট থেকে যদি আমরা বই দেখানো শেখানো হয় তখন বুঝবে যে বই পড়তে হয়। ইকরি দেখেছি, তারপরে বই কিনতে গেছিলাম, বই কিনেছি। ইসলামের বই কিনবো আর বিজ্ঞানী। স্পাইডারম্যান, সুপারম্যান আর ব্যাটম্যান, তিনটা সুপারহিরো একটা বইয়ে সেটা। ছুটির দিন থাকায় বসন্তের প্রথম বিকেলেও বইমেলায় বাড়ে পাঠকের উপস্থিতি। পছন্দের লেখকের পাশাপাশি নতুন বই আর লেখকের দিকেও চোখ ছিল বইপ্রেমীদের। হুমায়ুন আহমেদ এবং নানা রকম এরকম বই, আমার থ্রিলারও ভাল লাগে, থ্রিলার বই। তো আজকে খুঁজতে আসছি মেইনলি থ্রিলার জনরার বইগুলো। আমিও এখন পর্যন্ত বই কিনে নিয়ে দেখছি, আমি মোটিভেশনাল বইগুলো দেখছিলাম। খুঁজতেছি যে ভালো টাইপের নতুন বই নেওয়ার জন্য। গত বইমেলার তুলনায় এবছর বিক্রিও কিছুটা বেশি হচ্ছে, জানালেন বিক্রেতারা। ভাষার মাসে নতুন বই আর লেখক পাঠকের মিলন মেলা যেন জাগিয়ে তুলেছে নতুন প্রাণের উচ্ছ্বাস। এই কয়েকদিন ধরে ভালোই হয়েছে, মানে গত বছরের তুলনায় এবার মেলায় ভালোই বই সেল হচ্ছে। আমার ছড়ার বইটির নাম হচ্ছে মিষ্টি করা কয়টি ছড়া। ছড়ার মাধ্যমেই প্রতিবাদ করতে চায় বা ভালোবাসা বোঝাতে চায়। ছড়ার মধ্যে যে ছন্দ থাকে এই ছন্দটি আসলে আমাদের মনে অনুরণিত হয়। ফাল্গুনের বর্ণালী সাজে বইপ্রেমীদের ভিড় বেড়েছে বইমেলা চত্বরে। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দর্শনার্থী বাড়ার পাশাপাশি বাড়বে বিক্রিও, এমনটাই প্রত্যাশা লেখক, প্রকাশক এবং বিক্রেতাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুমা নামাজের পর রাজু ভাস্কর্যের সামনে শহীদ হাসানের জানাজার পর তার লাশ নিয়ে কফিন মিছিল বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। 5 আগস্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন মোহাম্মদ হাসান। হাসান যাত্রাবাড়ি এলাকার একটি ইলেকট্রনিক্সের দোকানে কর্মরত ছিলেন। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। দীর্ঘ 5 মাস পর জানুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় লাশ শনাক্ত করতে সক্ষম হয় পরিবার। পরে ডিএনএ টেস্টের মাধ্যমে শহীদ হাসানের পরিচয় নিশ্চিত করা শেষে শুক্রবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে বৈষম্য বিরোধী আন্দোলনের বিশেষ সেল। জন্মস্থান ভোলায় হাসানের মরদেহ দাফন করা হবে। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ পর্বের কার্যক্রম। জুমার জামায়াতে ইমামতি করেছেন মাওলানা ইউসুফ বিন সাদ। তাবলিগ জামায়াতের সদস্যদের পাশাপাশি অনেক সাধারণ মুসল্লিও ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নেন। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মার্কাসের মাওলানা আব্দুস সাত্তারের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার শেষ পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিমউদ্দিন। খিত্তায় খিত্তায় আলাদা আলাদা বয়ান হয়। তসবিহ তাহলিলে মশগুল মুসল্লিরা। দুপুরে জুমার নামাজে ইমামতি করেন ভারতের নিজামুদ্দিন মার্কাসের মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী ঠিকভাবে আমার জীবনটাকে, ডেইলি লাইফটাকে চালাতে পারি, এই আমার সংশোধন এবং পরিবর্তনের জন্যই আমি এখানে এসেছি। প্রায় 100 কান্ট্রির উপরেও আমাদের পুরো পৃথিবীর লোকজন এখানে আসার জন্য প্রস্তুত। The goal, the aims and objectives of this Ijtima is to, enlighten non-Muslims to come into the light of Islam. ইজতেমায় আগত মুসল্লিদের সুযোগ সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে গাজীপুর সিটি কর্তৃপক্ষ। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, মানে এই পর্বের ইজতেমা আমরা অত্যন্ত সুন্দরভাবে শেষ করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এবং মুরব্বীরা যেটা আমাদের অবহিত করেছেন, তারা এই পর্যন্ত যা প্রস্তুতি হয়েছে তারা মোটামুটি সন্তুষ্ট। এদিকে ইজতেমাকে ঘিরে কোনো ধরনের গুজবে মুসল্লিদের কান না দেওয়ার আহ্বান জেএমপি কমিশনার। ডেভিল হানকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।
সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। আমরা মুরব্বীদেরকে বলেছি, আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। ইজতেমা ময়দানে কেউ যেন গা ঢাকা দিতে না পারে সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ তার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেয়ার বাজারে মন্দার দুঃসময়েও থেমে নেই বন্ধ কোম্পানির দাপট। মাত্র এক মাসে খুলনা প্রিন্টিংয়ের শেয়ারের দাম বেড়েছে প্রায় 4 গুণ। দীর্ঘদিন বন্ধ থাকা চাল চুলোহীন কোম্পানিটির শেয়ারের দামে এত বড় উত্থানে বিস্মিত খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। শেয়ারের দামে হঠাৎ এই উত্থানকে অস্বাভাবিক বললেও রহস্য উদ্ঘাটনে এখনও বিএসইসির কার্যকর ব্যবস্থার উদ্যোগ আটকে আছে তদন্ত কমিটিতে। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। 2014 সালের অগাস্টে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কিন্তু কয়েক বছর না যেতেই লোকসানে পড়ে নাম সর্বস্ব এই কোম্পানিটি। সবশেষ 2020 সালে শেয়ার প্রতি 25 পয়সা নগদ লভ্যাংশ দেওয়ার পর আর দেখেনি লাভের মুখ। এরপর থেকে দীর্ঘদিন ধরেই বন্ধ খুলনা প্রিন্টিং। প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে রাজধানীর আকরাম টাওয়ারে প্রধান কার্যালয়ে বাংলা ভিশন টিম। সেখানে বদ্ধ ঘরে খালি পড়ে আছে বিভিন্ন ডেস্ক। কোম্পানির বেশিরভাগ কাগজপত্রও ধরেছে উইপোকা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অফিসটির একমাত্র কর্মকর্তা ইজাজউদ্দিন অনু। তবে জানান তার মালিক এসএম আমজাদ হোসেনের 12টি কোম্পানির সবই এখন বন্ধ। অ্যাকচুয়ালি এরকম আমাদের কোনো অ্যাক্টিভিটিসও নাই। ইভেন আমরা ডিসিসি, এসিসি এবং আপনার ডিএসসি, তারপর সিএসসির কোনো ফি পর্যন্ত দিতে পারতেছে না। ব্যবসা তো সব বন্ধ, সব প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ক্লোজ, তার পার্সোনাল অ্যাকাউন্ট ক্লোজ। সে ব্যবসা নাই, তার সে কি করবে? ইভেন আমরা 2-3 বছর ধরে হলো আপনার ইয়েও করতে পারেনি, এজিএম হয় নাই। আসলে ভাই আমাদের কোনো হাত নেই, এটা 100% প্রোপাগান্ডা। এটা গেম খেলছে কেউ না কেউ। কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের অফিস স্টাফ কিংবা আমাদের মালিকের একটা শেয়ার কারোর আছে, আমি নিজেই এখান থেকে চলে যাবো। তবে উৎপাদন বন্ধ থাকলেও থেমে নেই কোম্পানিটির শেয়ারের দাম। এক মাসের ব্যবধানে শুধু জানুয়ারিতেই 7 টাকার শেয়ারের দর ছুঁয়েছে 33 টাকা। এর পেছনে কারসাজিকেই দুষছেন বিশেষজ্ঞরা। প্রতিটা দেশে কিছু গুজব সৃষ্টিকারী লোক আছে, ম্যানিপুলেটর আছে। এগুলো তো ম্যানিপুলেটরদের জন্য হয় এবং আমাদের ইনভেস্টররা আনফর্চুনেটলি ম্যানিপুলেটরদের পিছনে ছোটে। যে বললো যে এখানে ইনভেস্ট কর, 7 দিন পরে দাম বেড়ে যাবে, ডবল হবে, ওইখানে ইনভেস্ট করে। দেখেও না কোম্পানিটা আছে কি না আছে। তো এই ধরনের ঘটনা হচ্ছে, এগুলো কঠোরভাবে দমন করা উচিত। যেটা জিনিস হচ্ছে আপনি ডিলিস্ট করতে পারেন, সেই ডিলিস্টিংয়ের প্রসেসে আপনাকে যেতে হবে। ডিলিস্ট করাটা একটা লম্বা প্রসিডিউরের ব্যাপার, বা কোম্পানি ডিজার্ভ করা আরও ডিফিকাল্ট প্রসিডিউরের ব্যাপার। খুলনা প্রিন্টিংয়ের অস্বাভাবিক উত্থান নাকের ডগায় দেখেও রহস্য উদ্ঘাটনে কালক্ষেপণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যদিও পরে 1 মাস সময় দিয়ে তদন্তের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। রিসেন্টলি যে একটা প্রাইস মুভমেন্ট ইনক্রিজিং ট্রেন্ড একটু সাসপিশিয়াস এবং বেশ সিগনিফিক্যান্ট ছিল। তো সেক্ষেত্রে আমাদের সার্ভেলেন্স থেকে এটা তাদের নজরে আসছে। নজরে আসার পরে এটা এক্সচেঞ্জকে একটা ডিরেকশন দেওয়া হয়েছে যে এটা ট্রেনিংটা ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দেওয়ার জন্য। ওই রিপোর্ট আসলে এখানে ম্যানিপুলেটিভ অ্যাটেম্প ছিল কিনা এবং ম্যানিপুলেশনের যদি প্রমাণিত হয় কারা দায়ী, সেই ফাইন্ডিংসে সেটা বেরিয়ে আসলে সেই রিপোর্ট লিগ্যাল অ্যানালাইসিস করে এনফোর্সমেন্টে হয়তো বা রেফার করা হবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 390টি কোম্পানির মধ্যে দুর্বল শ্রেণীর জেড ক্যাটাগরিতে রয়েছে 103টি কোম্পানির শেয়ার। এর মধ্যে বন্ধ থাকা কোম্পানিগুলোর শেয়ারকে বিশেষ নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। বিএনপি নেতাদের অভিযোগ, নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি। আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু আগামীকাল, জানিয়েছেন শিল্প উপদেষ্টা। সৌভাগ্য রজনী পবিত্র লাইলাতুল বরাত আজ, ইবাদত বন্দেগীতে পালনের ব্যাপক প্রস্তুতি।
অস্থিতিশীল হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উৎপাদনকারী কোম্পানি আর ডিলারদের বিরুদ্ধে। পহেলা ফাল্গুনে রাজধানী জুড়ে বাসন্তী সাজ, বইমেলায় উৎসব মুখর মানুষের ঢল, বিক্রি বাড়ায় খুশি প্রকাশক আর বিক্রেতারা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।